This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা। আর আজ ঠোঁটকাটা আমি শুভজিৎ। আর ঠোঁটকাটা হাজির মানে সেই সমস্ত বিষয় হাজির যা আমরা আরও একটু গভীরে গিয়ে দেখবো এবং যে সমস্ত বিষয় দেখলে আপনাদের মনে প্রশ্ন জাগে, হ্যাঁ আজও তার অন্যথা হবে না, সেই সমস্ত প্রশ্নেরই প্রতিনিধিত্ব করব আমি শুভজিৎ। আচ্ছা, বিপুলায় পৃথিবীর কতটুকু জানি আর রাজনীতির কত জানা অজানা বলুন। সেখানে গোপনও কথাটি গোপনও রবে কি জানেন তো? এই বাংলায় ঝালে ঝোলে অম্বলে সবেতেই যে আসবেই বা যা আসবেই তা হলো রাজনীতি। ঠিক সেইখানেই রাজনীতির হাতিয়ার গোপন কথা। শনিবার মালদার রতুয়াতে বিরোধী দলনেতার মুখে গোপন কথা, মানে রাজনীতির গোপন কথা শোনাই একবার। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। শুভেন্দু অধিকারী বলেছেন শনিবার মালদার রতুয়ায়। আগামী সপ্তাহের শুরুতে মানে কি সোমবারই তো হাইকোর্টে এসএসসি মামলার রায় ঘোষণা। বোমা বলতে কি সেটাকেই এক প্রকার ইঙ্গিত করেছেন বিরোধী দলনেতা? এই প্রশ্ন তো উঠবেই। দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে রায় ঘোষণা হতে চলেছে। সেটা কি বোম ফাটতে পারে? না, আমি কোর্ট নিয়ে কিছু বলবো না। আমি তো রাজনৈতিক বিস্ফোরণ বলছি। কাকুর গলা কাকুর মিলে গেছে, ওটা তো ভাইপো বিপদে পড়বে। ইডি আদালতে জানাবে, এখন তো আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে। গলা কাকুর মিলে গেছে, ওটা তো ভাইপো বিপদে পড়বে। আর দ্বিতীয়, আমি সেদিনও বলেছি, ইডি বা সিবিআই যাকে টাকা নিতে ডাকা যায় না, ইডি বা সিবিআই ডাকে না, তখন তো প্রশ্ন করে না। আমি তো রাজনৈতিক বিস্ফোরণের কথা বলেছি, অন্য কথা তো বলিনি। বুঝে নেন সব। আমরা এর আগে অনেক দেখেছি, 12ই ডিসেম্বর, 14ই ডিসেম্বর, 21শে ডিসেম্বর, এই দিনগুলো এই মাননীয় ভদ্রলোকই দিয়েছিলেন। 12, 14, 21 তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ। ওয়েট অ্যান্ড ওয়াচ। 12 তারিখ কী হয়েছিল? লালন শেখের সিবিআইয়ের কাস্টডিতে মৃত্যু। 14 তারিখ কী হয়েছিল? আসানসোলে কম্বল বিতরণ করতে গিয়ে পদপিষ্ট হয়ে 3জন বাচ্চা ছেলে মারা গিয়েছিল। সুতরাং এই ধরনের ডেট দেওয়া, মানুষকে একটা ধমক চমক দেওয়া, এগুলো আমরা আগেও দেখেছি। এতে কোনো মানুষের কোনো গুরুত্ব নেই। তাহলে সপ্তাহের শুরুতেই বোমা, আর রাজনীতির সেই বোমাতেই তৃণমূল বেসামাল। ঘুরে ফিরে সেই ডেডলাইন রাজনীতি আবারও দেখুন এবং শুনুন। বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। শনিবার শুভেন্দু অধিকারী বললেন মালদার প্রচারে, আর রবিবার মুখ্যমন্ত্রী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটে। জবাবটা তো দিলেন সেখান থেকেই। তার আগে তমলুকে বললেন বিরোধী দলনেতা আবারও। সপ্তাহের শুরু শেষ তৃণমূলের বিসর্জন। টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা বাড়াবি? সাজিয়ে গুজিয়ে বোমা। নিশ্চিন্ত থাকুন, তৃণমূল কুল কিরানা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। মনে রাখবে, ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। বোমা ফাটালে জবাবটা হবে কালি পটকা দিয়ে, কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে। এরপরই বিস্ফোরক মুখ্যমন্ত্রী। বোমার টার্গেট কে? এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। তাই মনে রাখবেন, নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনো ভাবি না, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি। তৃণমূলের নেত্রীর মুখে বোমার টার্গেট, আর বিজেপি মুখপাত্রর জবাব,
যত নির্বাচন এগোবে এ ধরনের অসংলগ্ন কথাবার্তা বাড়বে। আমরা মহাকালের কাছে এটাই প্রার্থনা করি আবার ওনার শরীরে কোনো চোট না লাগুক, তবে বোমা যদি ওনাকে কেউ মারে পরিবারের মধ্যে থেকেই মারবে। আর মাননীয় শ্রমিকবাবু, আপনি দীর্ঘদিন সার্ভিস দিয়ে বিজেপির একটা রাজ্যসভার সাংসদ হয়েছেন, আপনাকে বিজেপির সুরে কথা বলতে হবে, কিন্তু জেনে রাখুন তৃণমূল কংগ্রেস পরিবারের মধ্যে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। তাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ আক্রমণ করে সেটা তৃণমূল কংগ্রেসই আক্রমণ করবে। তবে আমরা থাকতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্তত যারা ভোটেরা কিন্তু অংশগ্রহণ করে নেতাকে বোম মারবে এটা দেখতে পারবো না। কিন্তু জেনে রাখুন তৃণমূল কংগ্রেস পরিবারের মধ্যে এ ধরনের কোনো ঘটনা ঘটবে না। যেটা বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় গেছে সেটা আপনি নিজে খুব ভালো মতো জানেন। আগে নিজের চরকায় তেল দিন, তৃণমূলের দিকে তাকাতে হবে না। তবে এ ধরনের কথাবার্তা বলে উনি কার্যত নিজের রাজনৈতিক উচ্চতার সঙ্গেই সুবিচার করছেন না। শ্রমিকবাবুর মুখে রাজনৈতিক উচ্চতা আর তৃণমূল নেত্রীর চড়া সুর। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট। আজকে রবিবার অপেক্ষা করুন। কাকে কখন মারা হবে, কাকে কখন স্টিং অপারেশন করা হবে, কাকে কখন খুন করা হবে, বলছে আমি বোমা ফাটাবো। বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো। ভাবুন একবার, একেই হাঁসফাঁস গরম, এ কথা আর বলার অপেক্ষা রাখে না, তার মধ্যে আবার শুভেন্দু অধিকারীর এই রাজনীতির বোমায় উত্তাপ কি আরো বাড়লো? সপ্তাহে শুরু শেষ তৃণমূলের বিসর্জন। কাকে কখন বদলি করা হবে, কাকে কখন মারা হবে, কাকে কখন স্টিং অপারেশন করা হবে, কাকে কখন খুন করা হবে, বলছে আমি বোমা ফাটাবো। বোমাটা কি মেরে ফেলার বোম? সাহস থাকলে আজই বলো। সোমবার বলি, আমি বলেছি সপ্তাহের শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইপো বেসামাল হবে। ওয়েট, লুকিয়ে চুপিয়ে কেন? নাটকটা তৈরি করতে আর একটু টাইম লাগছে। নাটকটা, ভিডিওটা তৈরি করতে আর একটু টাইম লাগছে কি? আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। আমাদের কাছেও ইনফরমেশন আছে, তোমরা বাইরের কোন কোন দুরাত্মাদের এখানে পাঠিয়েছো বাংলার বদনাম করবার জন্য। আমরাও কিন্তু বুঝে নেব। আজকে রবিবার অপেক্ষা করুন। মনে রাখবে, আমরা বোমের বদলে বোম মারি না, আমরা বোমের বদলে রবীন্দ্রসঙ্গীতের ভাষায় বলি আরো আলো, আরো আলো। এই প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে, আরো 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 দাও প্রাণ। সংকোচের বিহবলতায় নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান, মুক্ত কর ভয়। সপ্তাহের শুরুতেই রাজনীতির বোমা, সেই বোমা কবে পড়বে? শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন ক্রমশ প্রকাশ্য। ওদিকে আবার আরেক গোপন কথা, বলতে পারেন ব্রেকিং নিউজ। তৃণমূলে তখন মঞ্চে শুভেন্দু অধিকারী, আর বলতে উঠে সেই গোপন খবরটাই দিলেন বিজেপি প্রার্থী। যে বিজেপি অন্তত পক্ষে 25টা আসন পশ্চিমবঙ্গে, এই 42টা আসনের মধ্যে 25টা আসন পেতে চলেছে। এবং এই খবর শুধু আমরা নয়, রাজ্যের গোয়েন্দা দপ্তর নিঃসন্দেহে এবং নিশ্চয়ই সে খবর এই নির্লজ্জা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন। এবং আমি আবার বলছি, আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। ইস্তফার তোড়জোড়। ওদিকে বিরোধী দলনেতা রাজনীতির বোমার কথা বলছেন, এদিকে তমলুকের বিজেপি প্রার্থীও বিস্ফোরক মন্তব্য করছেন।
আমি আবার বলছি, আমাদের কাছে যতটুকু খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন। কারণ এই চুরির মুখ্যমন্ত্রীর পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো। বিজেপির সুরে গান গেয়ে তিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করছেন। মাননীয় গঙ্গোপাধ্যায় এটা জেনে রাখুন, আগামী নির্বাচনে বিজেপির পরাজয়ের সাথে সাথে আপনি ভারতবর্ষের মানুষের মনের মণিকোটায় চরমতম লজ্জা এবং ঘৃণার একটা জায়গায় নিজেকে স্থায়ীভাবে বসিয়ে নেবেন। তিনি সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে একজন চুরির রানী হিসেবে পরিচিত হয়ে গেছেন। তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে এবং সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন, যিনি তার নিকট আত্মীয়। নিজেকে লার্জার দ্যান লাইফ ইমেজ তৈরি করার চেষ্টা করে ভগবানের আসনে বসানোর চেষ্টা করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তার মুখোশ খুলে গিয়ে তিনি শয়তানে পরিণত হয়ে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলে আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা ভারতীয় জনতা পার্টির পায়ের কাছে নিজেকে আত্মসমর্পণ করে টিংবাজগুলো এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে সই করে দেন। আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল, কবে পাবেন টাকা? ডিসেম্বর মাসে। ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে দিব, থাকবেই না, এই ভোটের পরেই থাকবে না। আমার কথা না, নরেন্দ্র মোদীজির কথা। इतना डराया, धमकाया, चमकाया, ईडी, सीबीआई, घर परिवार, माँ, बच्चों, बीवी, किसी को नहीं छोड़ा, फिर भी आज सर ऊंचा करके लड़ रहे। दिल्ली का कुत्ता बनने से बेहतर रॉयल बंगाल टाइगर बन के जिए, सर उठा के जिए। আমার খেয়ে যে কাজ নেই, ওই জাস্টিস গাঙ্গুলির কথায় তালপাতা সেপাইয়ের কথার উত্তর দিতে হবে। ওটা একটা মাল নাকি? ওর সামনে হচ্ছে পিসির ভাইপো, সামনে লেখা আছে পিসি, তারপরে লেখা আছে নাম, পিছনে লেখা আছে ভাইপো। সবচেয়ে বড় চোর বিজেপি, সবচেয়ে বড় ডাকাত বিজেপি। বলে কি না আমরা আবাস করতে দিইনি? 42 লক্ষ আবাস আমরা তৈরি করেছি বাংলায়। যদি সত্যি হয় কান মুলে ক্ষমা চাইবেন, আর যদি সত্যি না হয় মিথ্যেটা বলবেন। এখানেই শেষ হবে? তারপরেও চলল রাজনীতির, এগিয়ে চলল তার নিজের গতিপথ ধরে। দেখুন, কে বলছেন এনআরসি সিএ করতে দেব না? তুমি কে? হরিদাস পাল? আমি নাকি কোন হরিদাস পাল? আমি বলি আমি হরিদাস পাল নয়, তুমি নয় গুরুদাস পাল। এনআরসি করার অধিকার আমার রাজ্য সরকারের আছে। আমি যদি করতে না দিই, কারো ক্ষমতা নেই করবার, আমি করতে দেব না। মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন, সমর্থন করেন আপনারা, টিভি তো ঘুরিয়ে দেন, আমি দেখেছি। আগে হা করে লোক শুনতো, এখন দেখলেই বলে চেঞ্জ কর, সিরিয়ালে চলে যা। টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে, এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা বাড়াবি? সাজিয়ে গুজিয়ে বোমা। মনে রাখবে, ওপরের দিকে থুতু ফেললে থুতুটা নিজের গায়ে লাগে। সংকোচের বিহবলতায় নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। একটু উলুধ্বনি হবে? আরে ভাইরা একটু তালি দাও। মায়েদের উলুধ্বনি আর দোয়া আর ভাইদের তালি, সব জায়গা থেকে বিজেপিকে সারা ভারতবর্ষে করব আমরা খালি। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। কি ভাই বোনেরা খেলা হবে? মা বোনেরা খেলা হবে? খেলা হবে। মুক্ত কর ভয়, আপন মাঝে শক্তি ধর, নিজের করো জয়। যুক্ত
ঘরটি পাকা। একটা शायरी আছে, रहा गुलशन तो फूल खिलेंगे, जुड़ा फूल खिलेंगे, रहा गुलशन तो जुड़ा फूल खिलेंगे, और रहा जिंदगी तो फिर मिलेंगे। 1 নম্বর 2 নম্বরের টক্কর, 2 নম্বরের হাতে দলের রাশ, এরকম নানা জল্পনা চললেও লোকসভা ভোট দেখাচ্ছে এখনো তৃণমূলের বড় ভরসা, হ্যাঁ, ব্র্যান্ড মমতা। ঘাঁটি গেড়ে বসে আছেন উত্তরবঙ্গে। মাঝে পয়লা বৈশাখ আর ঈদ উপলক্ষে তিনি ফিরেছিলেন। বয়স 70 ছুঁই ছুঁই, একথা ভুললে চলবে না। তবু রোজই খান খান করে দিচ্ছেন, জনসভা করে এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন, কখনো পদযাত্রা করছেন, কখনো জনসভায় যুদ্ধংদেহী মেজাজে বক্তব্য রাখছেন। আজও সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটে জোড়া সভা করেন দলের প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে। তারপর আচমকা মালদা টাউন হলে, একটু দেখাই একবার আপনাদের। মালদা শহরের টাউন হলে হঠাৎ করেই সাংগঠনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা নিজস্ব সভা ডেকেছিলাম মালদা জেলার, সে সভাতে হঠাৎ করে তিনি এসে উপস্থিত হয়ে গেছেন। সকলেরই মোবাইল কিন্তু ছিল বাইরে এবং সম্পূর্ণভাবে দরজা বন্ধ অবস্থাতে সেই বৈঠক চলে বেশ কিছুক্ষণ ধরেই। কিছুই না, দলটাকে শক্তিশালী করা, সবাই একসাথে কাজ করা, দুটো সিটে আমাদের জিততে হবে, ভালো করে কাজ করা। প্রশ্ন উঠছে হঠাৎ করেই এই সমস্ত নেতাদের নিয়ে বৈঠক কেন? তাহলে কি আগে যে গোষ্ঠী কোন্দলের কথা বারবার উঠে এসেছিল সেটাকেই সামাল দেওয়ার জন্যেই এই বৈঠক? তিনি যেভাবে দলকে নির্দেশ দেন, এই নির্বাচনে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা দুটো সিটি আমরা জিতব, তিনি এটাকে আরও শিওর করেছেন। আমরা বলেছি সবাই মিলে শপথ নিয়ে, দিদি আমরা এক আছি, আমরা দুটো প্রার্থীকে জিতাবই, এ প্রতিশ্রুতি দিদির কাছে রেখেছি। মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট, দলকে এক হয়ে লড়ার বার্তা দিলেন। তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সিও বললেন তারা এক হয়ে লড়ার শপথ নিয়েছেন। মানে দলের কোন দল তৃণমূল কংগ্রেসকে যে চাপে রেখেছে সেটা কিন্তু টের পাওয়া যাচ্ছে। সে রোগের একমাত্র বিশল্যকরণী তো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মুখ্যমন্ত্রী রুদ্ধদ্বার বৈঠক করছেন, বাইরে ভিডিও ক্যামেরায় সব ছবি তুলে রাখলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও। দেখাই আপনাদের। হ্যাঁ হ্যাঁ, মুখ্যমন্ত্রী এসছেন টোটাল, ওই জন্যই আমরা বাইরে দাঁড়িয়েছি। মানে ওনার উপস্থিতি এবং কর্মী সভায় কতজন এসছেন সেই ব্যাপারটা আমাদের ভিডিওগ্রাফি করে ওটা এক্সপেন্ডিচার মনিটরিং সেলকে দেওয়া হয়। ভিডিও সার্ভেলেন্স টিম, সেই ভিডিও সার্ভেলেন্স টিমের পক্ষ থেকেই এসছি না। আর এই সবই ঘটছে ভোটের প্রাক্কালে। আর ভোট মানে এলোপাথারি বোমাবাজি, যে বোমায় মানুষ মরে, জখম হয়, সেরকম বোমা বিস্তর ফাটে ভোটের বাংলায়। আমরা সাম্প্রতিক অতীতেও দেখেছি, আমাদের অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে। তবে এখন যে বোমার কথা বললাম সে বোমা ওই বোমা নয়, এ হলো কথার বোমা। শুভেন্দু অধিকারীর সামনের সপ্তাহে রাজনৈতিক বিস্ফোরণের যে ভবিষ্যৎবাণী করলেন, আরেক বিস্ফোরক সম্ভাবনার কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী। একবার শোনাই সে সমস্ত ভবিষ্যৎবাণী। তুরি বিস্ফোরণ। আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দে এখন বিজেপিতে গেছিস, বোমা ফাটালে জবাবটা হবে কালী পটকা দিয়ে। এদিক ওদিক কথা বলে লাভ নেই দিদি। প্রথমে আপনি বলুন ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন কেন? বিজেপিকে হাতে ধরে নিয়ে এসছে পশ্চিমবাংলায় টিএমসি। শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দিলে হয়ে যাবে? টিএমসি এবং বিজেপির বোঝাপড়া আছে, তাই রণহংকার। কিসের গর্জন? চুরি করে ভাগ করে দিচ্ছে আমার গর্জন, গর্জন, চোরের গর্জন। মমতা ব্যানার্জি হচ্ছে ওদের অ্যালার্জি, আর ইন্ডিয়া অ্যালায়েন্সটা তৈরি করেছিলাম আমি, করেছিলাম, অন্য কেউ নয়। কি এমন ঘটলো সেই ইন্ডিয়া জোট ছেড়ে আপনাকে পালাতে হলো? যেমন বিহারের নীতিশ কুমার পল্টু কুমার হয়েছে, আপনি কেন পাল্টি কুমারই হলেন? আমাদের জানতে ইচ্ছা করছে। বাংলায় ডেভেলপমেন্ট, কংগ্রেস সিপিএম বিজেপি ভাই ভাই লড়ছে, তাই একসাথে আমরা লড়ছি একা বিজেপির সাথে। আর কেন এইসব দিদি? আপনি খোকাবাবুকে বাঁচানোর জন্য ভয়ে, ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের ভয়ে, ভয়ে মানে ভয়ে আপনি আত্মসমর্পণ করেছেন মোদির কাছে। মোদির ওয়াশিং মেশিনে
এখন খোকাবাবু ধৌত হচ্ছে, বিধৌত হচ্ছে। সিপিএম কংগ্রেসকে একটি ভোটও দেবেন না, এটা বিজেপির খেলা। টিএমসি আর বিজেপি আঁতাত হয়ে এ বাংলায় যদি আগামী দিনে জোট সরকার হয় অবাক হবেন না। কতগুলো সিমটম বলি আপনাদেরকে। ডায়মন্ড হারবারে বিরাট লড়াই করবে বিজেপি বলে ঘোষণা করবে, সেই ডায়মন্ড হারবারে প্রার্থিতা দিলেও যাকে সহজে পরাজিত করে খোকাবাবু জয়ী হতে পারে, এটা সমঝোতা। অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে তিহার জেলে, হেমন্ত সোরেন গ্রেপ্তার হতে পারে তিহার জেলে। দিদি তার খোকাবাবুকে কোনোভাবে তিহার জেলে পাঠাতে রাজি নয়। তার থেকে অনেক বুদ্ধিমানের কাজ বিজেপির কাছে আত্মসমর্পণ করা। তাই রাজভবনে মোদির সঙ্গে দেখা করার পর সাংবাদিক জগৎ যখন তাকে জিজ্ঞেস করলো কি কি আলোচনা হলো, বলে আমাদের গল্প হলো বেশি, কাজের কথা হলো কম। তাই এগুলো থেকে কি কি ইঙ্গিত দেয়? ইন্ডিকেশন ইজ এনাফ। লোকসভা ভোটে হাত মিলিয়ে লড়ছে বাম কংগ্রেস। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও ডেকে নিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। বেশি কথা অবশ্য তিনিই বললেন, সঙ্গে মুখ্যমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ। অধীরের জেলায় ভোট প্রচারে গিয়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী আবার জোট না হওয়ায় ঝাল ঝেড়ে এলেন। কংগ্রেসকে বলুন ভালো করে যেখানে লড়াই করছে সেসব জায়গাগুলো করো, ফুল মদত দেবো। আমি বরাবর 5 বার জিতেছি, কারোর উপর নির্ভর করে জিতি না। আমি নির্ভর করি মানুষের দোয়া আর দয়ার উপরে। মানুষের দয়া দোয়া একটা গ্রামের ছেলেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছে, সোনিয়া গান্ধীর পাশে বসার সুযোগ করে দিয়েছে। আর গল্প করে লাভ নাই। তবে মোদির দয়ায় দিদি যেমন লড়ে, আমরা তার দয়ায় লড়ি না। অধীরবাবু একজন সিনিয়র লিডার, তিনি যেভাবে মেজাজ হারাচ্ছেন, আমাদের মতো হালকা বয়সী নেতাদের তিনি পরিচয় দেখাচ্ছেন। অধীরবাবু মানুষের প্রতি ভরসা রাখতে পারছেন না। অধীর চৌধুরীর গড় নড়বড় হলে অধীর চৌধুরী বিক্ষোভ দেখাতো, তো উল্টো কেস হয়ে যাচ্ছে। একটা বুথ যদি তৃণমূল দখল করে দেখাতে পারে মুর্শিদাবাদে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। আমি তো এর আগে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আরে ভাই তোমরা সবাই যেন আমি হেরে যাব, তো দিদি তুমি দাঁড়াও কিংবা খোকাবাবুকে দাঁড় করাও। কমসে কম এটা তো বলো যে বহরমপুরের হার মানে দিদির হার, বহরমপুরের জিত মানে দিদির জিত, তবে না মজা লাগবে। আর আমি উল্টে বলেছি বহরমপুরে হারলে অধীর চৌধুরী সারা জীবনের মতো রাজনীতি থেকে ছুটি নিয়ে নেবে। চলো তাহলে আমাকে দিদি এত ঝামেলা থাকবে না, খালি হারিয়ে দিক আর দিদি ঘোষণা করে দিক। পরাজয় মানে দিদির ব্যক্তিগত পরাজয়, আর কিছু চাই না। চ্যালেঞ্জ পশ্চিমবঙ্গের এবারে নির্বাচন চ্যালেঞ্জ থাকলো আমার।